মানুষ অভ্যাসের দাস, কিন্তু সে তার ভালোবাসার মানুষটার জন্য তার সব থেকে খারাপ অভ্যাসটাও ছেড়ে দিতে পারে। তবে সেই ভালোবাসার মানুষটাই যখন তাকে ছেড়ে চলে যায়, তার পরিণতি হয় ভয়ানক। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তেরে ইশক মে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার কাহিনী শুরু হয় লাদাখে। সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শঙ্কর আকাশে যুদ্ধ বিমান ওড়াচ্ছিল। এই সময় সে একটা চীনের প্লেন দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে এর ভিতর নিশ্চয়ই তাদের শত্রুরা আছে। শঙ্করকে এয়ারফোর্সের অফিস থেকে বারবার বারণ করা হয় সেদিকে যেতে, কিন্তু শঙ্কর তাদের কোনো কথা না শুনে সেই প্লেনটার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে চীনের এয়ারফোর্সের লোকেরা প্ল্যান করছে ভারতে RDX ফেলার। তারা শঙ্করকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শঙ্কর তার যুদ্ধ বিমানটা নিয়ে অফিসে ফিরে আসে। সেখানে তার সিনিয়র সাখাওয়াত তার উপর রেগে যায় তাদের নির্দেশ অমান্য করার জন্য। সে শঙ্করকে শাস্তি হিসাবে কিছুদিন কাজ থেকে বিরত থাকতে বলে। শঙ্কর আসলেই খুব ভালো একজন পাইলট, কিন্তু তার একটু মানসিক সমস্যা আছে। সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না। একজন পাইলট সাখাওয়াতকে বলে শঙ্করের কাউন্সিলিং করানোর প্রয়োজন আছে। এটা করালে হয়তো সে ঠিক হয়ে যেতে পারে। সেজন্য সাখাওয়াত অর্ডার দেয় শঙ্করের জন্য একটা সাইকিয়াট্রিস্ট অ্যারেঞ্জ করতে। আর যতদিন না তার ট্রিটমেন্ট সম্পন্ন হচ্ছে ততদিন সে তার কাজে যোগ দিতে পারবে না। শঙ্করের কেসটার জন্য দিল্লিতে খবর পাঠানো হয়। সরকারের তরফ থেকে শঙ্করের জন্য সাইকিয়াট্রিস্ট মুক্তিকে রেফার করা হয়। মুক্তি নিজে সাইকিয়াট্রিস্ট হলেও সে নিজেই মানসিক সমস্যায় ভুগছে। সে 9 মাসের প্রেগনেন্ট। ডাক্তার তাকে নেশা করতে বারণ করেছে, কিন্তু সে নেশার দ্রব্য ছাড়া থাকতেই পারে না। তার হাজবেন্ড জসজিৎ নেভিতে কাজ করে। সে জসজিৎকে ফোন করে তার কাছে আসতে বলে, কারণ সে 9 মাসের প্রেগনেন্ট। আর এখানে তার খুব একা লাগে, তার কাউকে একটা প্রয়োজন। কিন্তু দেশে তখন যুদ্ধের পরিস্থিতি থাকায় সে ছুটি নিয়ে আসতে পারে না। এই সময় এয়ারফোর্সের একজন পাইলট মুক্তির কাছে একটা ফাইল নিয়ে আসে আর বলে এই পেশেন্টটার জন্য একটা ভালো সাইকিয়াট্রিস্ট যেন লাদাখে পাঠিয়ে দেওয়া হয়। মুক্তি ফাইলটা খুলে দেখে ওটা শঙ্করের ফাইল। তখন তার হাত থেকে সেটা পড়ে যায়। মুক্তিকে দেখেই মনে হচ্ছিল সে আগে থেকেই শঙ্করকে চেনে। এরপর সে তার সিনিয়রের কাছে গিয়ে বলে এই কেসটা সে নিজে হ্যান্ডেল করতে চায়। তার সিনিয়র তাকে পারমিশন দিয়ে দেয় লাদাখ যাওয়ার। তারপর সে হসপিটাল যায়। সেখানে তার বাবা ভর্তি ছিল। সে তার বাবাকে বলে শঙ্করকে সে খুঁজে পেয়ে গেছে, তাই তাকে শঙ্করের কাছে যেতেই হবে। পরের দিন সে বেরিয়ে পড়ে লাদাখের উদ্দেশ্যে। অনেকটা পথ অতিক্রম করে সে এয়ারফোর্সের অফিসে এসে পৌঁছয়। সেখানে মুক্তি আর শঙ্কর মুখোমুখি হওয়ার পর তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। কিন্তু শঙ্কর শেষের দিকে নিজেকে কন্ট্রোল করে নেয় আর সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর কাহিনী চলে যায় 7 বছর আগে দিল্লির একটা কলেজে। সেখানে মুক্তি সাইকোলজিতে PhD করছিল। একদিন সে অডিটোরিয়ামে তার থিসিস নিয়ে স্পিচ দিচ্ছিল। তার গবেষণার বিষয় ছিল মানুষের মধ্যে থেকে রাগ, হিংসা এইসব কি করে দূর করা যায়। ঠিক এই সময় শঙ্কর একটা ছেলেকে মারতে মারতে সেখানে ঢুকে পড়ে। শঙ্কর ওই কলেজের ইউনিয়নের নেতা ছিল। কলেজের ভোটে ওর বিপক্ষে যে ছেলেটা দাঁড়িয়েছিল শঙ্কর তাকেই মারছিল, যাতে সে দল থেকে সরে দাঁড়ায়। মুক্তি তাদের মাঝখানে ঝামেলা থামাতে যায়। এই সময় প্রথম দেখাতে শঙ্করের মুক্তিকে পছন্দ হয়ে যায়। এরপর দুটো পুলিশ এসে শঙ্করকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। মুক্তির টিচাররা তাকে বলে এইসব মানুষকে তুমি তোমার থিসিস দিয়ে কখনোই শোধরাতে পারবে না। এরা হচ্ছে নোংরা নর্দমার পোকা। এদের জন্য ইন্ডিয়ান পেনাল কোডই ঠিক আছে। আমি তোমার থিসিস তখনই সই করব যখন আমি এটার কোনো উদাহরণ দেখব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। মুক্তি ঠিক করে এই কাজটার জন্য সে শঙ্করকেই বেছে নেবে। এদিকে থানায় শঙ্কর আর তার বন্ধু বেদকে আটকে রাখা হয়। শঙ্করের বাবা রাঘব তাদেরকে ছাড়াতে আসে। তার বাবা নোটারির কাজ করে। এরকম বহুবার হয়েছে যে শঙ্করকে পুলিশ ধরে এনেছে আর তার বাবা তাকে ছাড়াতে এসেছে। কিন্তু এইবারে তার বাবা পুলিশটাকে বলে শঙ্করকে ছেড়ে না দিয়ে উল্টে তার নামে আরো কয়েকটা FIR ফাইল করে দিতে। একটু পরে মুক্তি সেখানে আসে তাদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য। এটা দেখে শঙ্কর একটু অবাক হয়ে যায়। থানা থেকে বেরিয়ে একটা দোকানে বসে মুক্তি শঙ্করকে বলছিল, আমি তোমার উপর একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই। আমার প্রফেসররা তোমাকে নোংরা নালার পোকা বলেছে। আমি তাই তোমাকে নন ভায়োলেন্ট মানুষ বানিয়ে তাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমাকে গিয়ে শুধু ওই ছেলেটার কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে। তখন শঙ্কর বলে, তুমি এইসব বিয়ের আগে করবে না বিয়ের পরে করবে? মুক্তি তখন বলে, আমি তোমার সাথে বিয়ে করতে যাব কেন? শঙ্কর বলে, তাহলে আমি তোমার জন্য এসব কেন করব? তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে বা ওয়াইফ হতে তাহলে তো আমি এসব তোমার জন্য করতে পারতাম। মুক্তি তাও শঙ্করকে বোঝাতে চায়। শঙ্কর তখন তাকে জোর করে একটা গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন কলেজে মুক্তির সাথে জসজিতের দেখা হয়। সে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার হিসাবে নতুন জয়েন করেছে। মুক্তি জসজিতের সঙ্গে কথা বলছিল। এই সময় এসে দেখে শঙ্কর তার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে রকেট ছাড়ছিল, যেটার জন্য কলেজের অন্যান্য স্টুডেন্টদের অসুবিধা হচ্ছিল। সে তাই শঙ্করকে গিয়ে বলে, তুমি কি পাগল আছো? তোমার মাথা খারাপ আছে নাকি? শঙ্কর তখন বলে, না, আমার ভাগ্য খারাপ আছে।
আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমার জীবনে এরকম কেউ নেই যে আমার কাঁধে মাথা রেখে আমাকে বলবে এত চিন্তা কেন করছো, সব ঠিক হয়ে যাবে। এটা শুনে মুক্তি সেখান থেকে চলে যায়। তারপর সে তার দুটো প্রফেসরকে হেঁটে যেতে দেখে। সে আবার শঙ্করের কাছে গিয়ে তার কাঁধে মাথা রেখে বলে, এত চিন্তা কেন করছো, সব ঠিক হয়ে যাবে। মুক্তি বলে, নাও, তোমার কথা মতো আমি কাজ করেছি, এবার তুমি আমার কাজে আমাকে সাহায্য করবে, চলো। শঙ্কর তখন বলে, তুমি ঠিকঠাক ভেবেচিন্তে বলছো তো? কারণ আমি যদি প্রেমে পড়ে যাই তাহলে কিন্তু গোটা দিল্লি জ্বালিয়ে দেব। মুক্তি তখন বলে, সে তুমি কি জ্বালাবে সেটা তোমার ব্যাপার, আমি কিন্তু এটাকে আমার কাজ হিসাবেই নেব। তোমার যদি প্রেমে পড়ার হয় তাহলে তুমি পড়তেই পারো। শঙ্কর বলে, তোমার কি 1%ও চান্স নেই আমার প্রেমে পড়ার? মুক্তি বলে, না, একটিও চান্স নেই, তুমি রিস্ক নিয়ে দেখো কি হয় শেষ পর্যন্ত। শঙ্কর রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুজন একে অপরের সাথে দেখা করত। মুক্তি তার থিসিসের কাজ চালাতে থাকে। সে শঙ্করের সমস্ত ডিটেলস নেয়, তার পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, তার ফিউচার সবকিছুটাই তার কাছ থেকে জানে। কথায় কথায় মুক্তি জানতে পারে শঙ্করের বাড়িতে শুধু তার বাবা আর সে থাকে। তার মা অনেকদিন হল গেছে। সে তার মায়ের নাম জানতে চাইলে শঙ্কর উল্টো পাল্টা নাম তাকে বলে। এইভাবে ধীরে ধীরে দিন যেতে থাকে। শঙ্কর মুক্তির আরো বেশি কাছে আসতে থাকে। এইদিকে মুক্তির থিসিস রেডি হয়ে যায়। সেটা সে তার প্রফেসরদের কাছে জমা দেয়। শঙ্করও সেখানেই বসেছিল। শঙ্করকে তার কোনো এক বন্ধু ফোন করে বলে, বেদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে বাসটা তাকে ধাক্কা মেরেছে সেখানে খুব ঝামেলা হচ্ছে, তাই সেও যেন চলে আসে। এটা শুনে শঙ্কর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মুক্তির প্রফেসররা তাকে বলে, এসব মানুষকে কোনোভাবে শান্ত করা সম্ভব নয়, তোমার থিসিস আমরা সাইন করতে পারবো না। মুক্তি শঙ্করের পিছনে ছুটে আসে। সে দেখে অনেকগুলো ছেলে মিলে একটা বাস ভাঙচুর করছে। শঙ্করও গিয়ে সেখানে ঝামেলা করছিল। মুক্তি তাকে গিয়ে থামায় আর বলে সে যেন বাস ড্রাইভারটার কাছে ক্ষমা চায়, কিন্তু শঙ্কর সেটা করতে চায় না। তখন সে ওই বাস ড্রাইভারটাকে বলে শঙ্করকে চড় মারতে। ড্রাইভারটাও সেটাই করে। শঙ্কর উল্টে বাস ড্রাইভারটাকে মারতে থাকে। এরকম 2-3 বার হয়। শেষে মুক্তি শঙ্করকে অনেক করে রিকোয়েস্ট করে যে তোমার উপরেই আমার থিসিসটা নির্ভর করে আছে, আমার 3 বছরের খাটনিটা বেকার হয়ে যাবে, তুমি আমার কেরিয়ারটা এভাবে নষ্ট করে দিও না। এরপর শঙ্কর বলে, আমি তোমার কথা মতো কাজ করতে পারি, কিন্তু তার বদলে আমারও কিছু চাই, আমি অনেক বোর হয়ে গেছি, আমার ফান চাই। মুক্তি বুঝে যায় শঙ্কর কিসের কথা বলছে। সে রাজি হয়ে যায়। এরপর সে তার প্রফেসরদের সেখানে ফোন করে ডাকে আর তাদের সামনে সেই ড্রাইভারটাকে বলে শঙ্করকে চড় মারতে। লোকটা ভয়ে ভয়ে শঙ্করকে চড় মারে, কিন্তু এইবার শঙ্কর উল্টে তাকে আর কিছু করে না। এরপর মুক্তি শঙ্করকে একটা হোটেল রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে তার জামা খুলে দেয় আর বলে, তুমি তো ফান করতে চেয়েছিলে, এই নাও তো করো এখন। এটা দেখে শঙ্করের খুব খারাপ লাগে, কারণ সে তো সত্যি সত্যি মুক্তিকে ভালোবেসেছিল। এরপর সে ওখান থেকে বেরিয়ে আসে। মুক্তি তখন বলে, কি হলো, তুমি বেরিয়ে চলে গেলে? শঙ্কর বলে, তুমি তো বলেছিলে এটাকে তুমি তোমার কাজ হিসাবে করবে, আর আমি তোমার সাথে প্রেম করা হিসাবেই করব, তাই আমি ওই কথাটা বলার জন্য ক্ষমা চাইছি। এরপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে থাকে। শঙ্কর সম্পূর্ণভাবে নিজেকে পাল্টে ফেলে। ধীরে ধীরে সে একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। এসব মুক্তির প্রফেসররাও লক্ষ্য করে। এরপর তারা মুক্তির থিসিসটা অ্যাপ্রুভ করে দেয়। মুক্তি খুব খুশি ছিল, তার পিএইচডি কমপ্লিট হয়েছে। সে আনন্দে শঙ্করকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। শঙ্করের মনে হয় শেষ পর্যন্ত মুক্তি হয়তো তার প্রেমে পড়েছে, তাই শঙ্কর তার অতীতের কথা তাকে বলে। যখন তার 10 বছর বয়স ছিল তখন তার মা যায়। একটা ছোট বাচ্চাকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে তার মা পুড়ে যায়। খুব ছোট বয়সে মাকে হারানোর ফলে তার স্বভাবে এরম পরিবর্তন আসে। সে অল্পেতেই রেগে যায়, কিন্তু মুক্তির সঙ্গে থাকলে তার বেশ ভালো লাগে। তার এরকম ভদ্র ছেলে হয়ে থাকতে ভালো লাগছে না, কিন্তু মুক্তির জন্য সে সবকিছু করতে রাজি আছে। এই সময় আবির নামের একটা ছেলে মুক্তিকে ডাক দেয়। মুক্তি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই ছেলেটাকে জড়িয়ে ধরে। শঙ্কর মুক্তিকে অন্য কারোর সাথে এত ক্লোজ হতে দেখে রেগে যায়। ওই দিন রাতে শঙ্কর তার বন্ধুদের নিয়ে বসে ড্রিঙ্ক করছিল। তার মনটা খারাপ ছিল। এই সময় তার একটা বন্ধু তাকে এসে খবর দেয় যে মুক্তির বাবা আর আবিরের বাবা খুব ক্লোজ ফ্রেন্ড। তারা ঠিক করেছে মুক্তির সঙ্গে আবিরের বিয়ে দেবে। এটা শুনে বেদ বলে, এত কিছু করে তাহলে আর কি হলো, মেয়েটা তো সে অন্য কারোর সাথেই বিয়ে করে ফেলবে। মেয়েটা তো এখন তোর জীবন থেকে চলে গেছে, তাই তুই এখন আর নন ভায়োলেন্ট মানুষ নেই, তাই চল গিয়ে এর বদলা নিয়ে আসি। এই বলে তারা দুজন বেরিয়ে পড়ে। এদিকে মুক্তি আর আবির একটা বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। সেখানে মুক্তি আবিরকে শঙ্করের ব্যাপারে বলছিল। তারা দুজন আসলে ভালো বন্ধু। আবির মুক্তির সাথে বিয়ে করতে চাইলেও মুক্তি আসলে চায় না আবিরকে বিয়ে করতে। সে আবিরের সাথে একটা ভালো বন্ধু হয়েই থাকতে চায়। এই সময় শঙ্কর আর বেদ সেখানে আসে। তারা সেখান থেকে বাকি সবাইকে বাইরে বের করে দেয়। শঙ্কর সেখানে গিয়ে তার নিজের গায়ে পেট্রোল ঢেলে নেয় আর আবিরের গায়েও ঢেলে দেয়।
এরপর সে একটা ম্যাচেস জ্বালায় আর মুক্তিকে বলে, তুমি যদি ওকে ভালোবেসে থাকো তাহলে আমাকে জ্বালিয়ে দাও, আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আবিরকে জ্বালিয়ে দাও। এই বলে সে ওখান থেকে বেরিয়ে চলে আসে। মুক্তি এরপর গাড়ি নিয়ে সোজা পৌঁছে যায় শঙ্করের বাড়িতে। সেখানে গিয়ে সে দেখে শঙ্কর নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটা ছোট ঘরের মধ্যেই তারা থাকে। শঙ্কর, তার বন্ধু বেদ আর তার বাবা বসে খাওয়া দাওয়া করছিল। মুক্তি সেখানে যাওয়ায় বেদ তাকে এক গ্লাস জল দেয়। শঙ্করের বাবা তাকে খাবারও খেতে বলে। মুক্তি কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সে তার মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে না পেরে শঙ্করকে বলে, আমি আর আবির তো শুধুমাত্র ভালো বন্ধু, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তুমি বরং এক কাজ করো, পরশুদিন 8:30টার সময় করে বাবার সাথে দেখা করতে আমাদের বাড়ি চলে এসো, ওটাই ভালো হবে। এটা শুনে শঙ্কর আর তার বাবা খুব খুশি হয়ে যায়। তারা ভেবেছিল মুক্তি নিশ্চয়ই বিয়ের কথা বলার জন্যই শঙ্করকে তাদের বাড়িতে ডেকেছে, তাই তারা বিয়ের জন্য নতুন জামা কাপড়ও কিনে নেয়। শঙ্কর মুক্তির বাড়িতে যায়। সেখানে গিয়ে এসে দেখে মুক্তি প্রচুর বড়লোক, তাদের বিশাল বড় বাড়ি। মুক্তির বাবা IAS অফিসার। সেখানে মুক্তির বাবা শঙ্করকে অনেক অপমান করে। তার বাবা শঙ্করকে বলে, তুমি তো কিছুই ইনকাম করো না, তাহলে আমার মেয়েকে বিয়ে করার সাহস হয় কি করে? যেদিন তুমি আমার সাথে সমানে সমানে হবে সেদিনই আমার মেয়েকে বিয়ে করতে পারবে। শঙ্কর জানতে চায় যে IAS হওয়ার জন্য তাকে কি কি করতে হবে। মুক্তির বাবা বলে, UPSC এক্সাম দিতে হবে। এর 3টে ভাগ হয়, প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। তুমি যদি শুধুমাত্র প্রিলিমসটাই পাশ করে যাও তাহলেই আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে ঠিক করে ফেলবো। শঙ্কর বলে, ঠিক আছে, তাই হবে। এই বলে সে ওখান থেকে বেরিয়ে আসে। মুক্তি শঙ্করকে গিয়ে বলে, তুমি কি পাগল আছো? 15 লাখ ছেলে মেয়ে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে 1% প্রিলিমসে পাশ করে। এসব করার কোনো দরকার নেই, তুমি যেমন আছো সেরকমই থাকো, এমনিও তুমি আমার জন্য অনেক করেছো। শঙ্কর বলে, আমি তোমার জন্যই জানোয়ার থেকে মানুষ হয়েছি, আর একটা পরীক্ষায় পাশ করতে পারবো না? আমি তোমার বাবাকে এই কাজটা করেই দেখাবো। যেদিন আমি পাশ করব সেদিন আমি তোমাকে ফোন করব, তুমি কিন্তু ফোনটা রিসিভ করো। এরপর শঙ্কর তার মায়ের চুড়ি মুক্তিকে দিয়ে বলে, আমার বাবা এই চুড়িগুলো তোমাকে দিতে বলেছিল, এগুলো আমার মায়ের, তুমি এগুলো সামলে রেখো। শঙ্কর বেদকে নিয়ে তার বাবার কাছে যায় আর বলে যে সে UPSC পরীক্ষা দিতে চায়। তার বাবা এটা শুনে তাকে UPSCর ফুল ফর্ম বলতে বলে, কিন্তু সে উল্টোপাল্টা নাম বলে দেয়। তার বাবা তাকে UPSC পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করতে বারণ করে। তাও শঙ্কর একটা কোচিং সেন্টারে ভর্তি হয়, প্রচুর বই কিনে নিয়ে আসে। এইভাবে কঠোর পরিশ্রমের পর 3 বছর পর সে প্রিলিমস পরীক্ষা পাশ করে যায়। পাশ করার আনন্দে সে নাচানাচি করছিল, তার বাবাও খুব খুশি ছিল। এরপর সে তার বাবা আর বেদকে নিয়ে মুক্তির বাড়িতে যায় এই খবরটা দিতে, কিন্তু সেখানে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। সেদিন মুক্তির বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান চলছিল। সেখানে মুক্তি তার এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করছিল। গত 3 বছর সে USA-তে ছিল পোস্ট ডক্টরেট পড়াশোনার জন্য। সে এখন একজন সাইকিয়াট্রিস্ট হয়ে গেছে। USA-তে থাকাকালীন তার জাসজিতের সঙ্গে আবার দেখা হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। শঙ্কর সেই অনুষ্ঠানে পৌঁছে মুক্তিকে ফোন করে। মুক্তির ফোনে কল আসায় সে ভয় পেয়ে যায় আর সামনের দিকে তাকিয়ে দেখে শঙ্কর সেখানে দাঁড়িয়ে আছে। তার মনে পড়ে যায় 3 বছর আগে শঙ্করের দেয়া প্রতিশ্রুতির কথা। মুক্তির বাবা শঙ্করকে দেখে সিকিউরিটি গার্ডকে ডাকে। শঙ্করের বাবা আর বেদ তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। মুক্তি ছুটে গিয়ে তার ল্যাপটপে UPSC-র রেজাল্ট চেক করে আর সেখানে শঙ্করের নাম দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে শঙ্কর বাড়ি ফিরে এসে তার বাবা আর বেদকে ঘরের ভিতর আটকে রেখে মুক্তির বাড়িতে চলে আসে। আসার সময় রাস্তা থেকে সে অ্যালকোহলের বোতল তুলে নেয়। সেগুলোতে আগুন জ্বালিয়ে সে মুক্তির বাড়িতে ছুঁড়ে দেয়। এর ফলে চারিদিকে আগুন লেগে যায়। মুক্তির বাবা পুলিশকে ফোন করে। মুক্তি ছুটে গিয়ে শঙ্করকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। শঙ্কর বলে, আমি তো তোমাকে বলেইছিলাম, আমি যদি প্রেমে পড়ে যাই তাহলে পুরো দিল্লি জ্বালিয়ে দেবো। জাসজিৎ মুক্তিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে আসে, কিন্তু মুক্তি সেখান থেকে সরে না। এই সময় পুলিশ এসে যাওয়ায় মুক্তি শঙ্করকে নিয়ে বাড়ির ছাদে চলে যায়। মুক্তি শঙ্করকে বলে, তুমি যা করছো তাতে তোমার 3 বছরের পরিশ্রম বিফলে চলে যাবে, তুমি IAS হতে পারবে না। শঙ্কর বলে, আমি তো তোমার জন্যই এত পরিশ্রম করলাম, আমার দরকার নেই IAS হওয়ার, আমি তো আমার পরিশ্রমের ফল নিতে এসেছিলাম, কিন্তু তুমি তো অন্য কারোর হয়ে গেছো। তোমার মনে যখন এটাই ছিল তাহলে তো তুমি সেদিনই আমাকে বলে দিতে পারতে, যেদিন তোমার বাবা আমাদের বিয়ের জন্য এই শর্তটা রাখলো। মুক্তি বলে, আমি তো তোমাকে প্রথম থেকেই বলে এসেছি যে আমি তোমার প্রেমে পড়বো না। এমনকি সেদিন আমি তোমাদের বাড়িতে এই কথাটাই বলতে গিয়েছিলাম যে আমাদের মধ্যে বিয়ে হওয়াটা সম্ভব নয়, কারণ তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণ আলাদা। কিন্তু না শব্দটা তো তুমি শুনতেই পারো না। এই যে আমি এখন তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি তো সেটা নিতেই পারোনি। তুমি আমার পুরো বাড়িটাই জ্বালিয়ে দিয়েছো। আমার বাবার শর্তের জন্য তো আজ তোমার জীবনটা ঠিকঠাক হয়ে গেছে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না?
তোমাদের এই ছোট ঘরটায় যেভাবে তোমরা দিন কাটাও তার থেকে তো এখন তোমরা আরো ভালো থাকতে পারবে। শঙ্কর বলে, তোমাকে কি গিয়ে আমি বলেছিলাম নাকি যে আমাদের জীবনের সমস্যাগুলো তুমি দূর করে দাও? ওই ছোট ঘরটায় থাকতেই আমাদের দম বন্ধ হয়ে আসে। তুমি তো নিজের স্বার্থের জন্য শুধু আমাকে ব্যবহার করেছো। সত্যি করে বলো তো, 1 সেকেন্ডের জন্যও কি তুমি আমাকে ভালোবেসেছিলে? মুক্তি বলে, না, সেটা হয়নি। জোর করে ভালোবাসা হয় না। তোমার পরিবার আর আমার পরিবার সম্পূর্ণ আলাদা। এটা শুনে শঙ্করের ভীষণ কষ্ট হতে থাকে। ছোটবেলায় তার মাকে হারিয়ে ঠিক যেরকম কষ্ট হয়েছিল সে একই রকম কষ্ট সে অনুভব করতে থাকে। এই সময় মুক্তির বাবা পুলিশ নিয়ে ছাদে উঠে আসে। মুক্তি শঙ্করকে শেষবারের মতো জড়িয়ে ধরে। পুলিশ এসে শঙ্করকে ধরে খুব মারে আর তারপর থানায় তুলে নিয়ে চলে যায়। মুক্তি জানতো শঙ্করের মতো ছেলেরা চুপ করে বসে থাকবে না, তাই সে জাসজিতের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিতে চায়। পুরো ব্যাপারটা সে জাসজিতকে জানায়। মুক্তি বলে, শঙ্কর এমন একজন ছেলে ছিল যে কিছুতেই আমার পিছু ছাড়েনি। তাই আমি বাবাকে বলেছিলাম এমন কিছু ওকে একটা বলে দিতে যাতে ও আমাকে হয় ছেড়ে দেবে, নয় জীবনে সফল হয়ে যাবে। জাসজিত বলে, তোমার একবার ওর সাথে কথা বলা উচিত, ওকে ডেকে ওর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মুক্তি বলে, এখানে আমার দোষ কোথায়? আমি তো প্রথম থেকেই ওকে বলে দিয়েছিলাম যে ওকে আমি ভালোবাসতে পারবো না। আমি এটা শুধুমাত্র আমার কাজের জন্যই করছি। আর ওর জন্য কি আমি 3 বছর ধরে অপেক্ষা করে বসে থাকতাম নাকি? এদিকে শঙ্করের বাবা মুক্তির বাবার কাছে এসে ক্ষমা চায়। তাকে অনেক করে অনুরোধ করে শঙ্করকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য। মুক্তির বাবা বলে, তোর ছেলের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। এতগুলো লোক এখন পরিশ্রম করে আমার বাড়িটা ঠিক করছে, তাদেরকেও অনেক সমস্যায় পড়তে হয়েছে। তাই তুই এদের সবার কাছে ক্ষমা চা, তবেই আমি তোর ছেলেকে ছেড়ে দেবো। শঙ্করের বাবা তার কথা মতো সবার পা ধরে ক্ষমা চায়। মুক্তি এই সময় ঘর থেকে বেরিয়ে আসে। শঙ্করের বাবা মুক্তির কাছেও ক্ষমা চায়। মুক্তি তার বাবাকে এইসব থামাতে বলে। তার বাবা বলে, শঙ্করের নামে আমি এখনো কোনো FIR করিনি। তোর ছেলেকে নিয়ে এখান থেকে চলে যা, তোদেরকে যেন এই দিল্লিতে আর আমি দেখতে না পাই। এবার শঙ্করের বাবা তাকে নিতে থানায় যায়। শঙ্করকে সেখানে পুলিশরা অনেক মেরেছিল। শঙ্করের বাবা তাকে স্কুটিতে বসিয়ে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় আস্তে আস্তে সে শঙ্করকে বলছিল, জানিস তুই যখন অনেক ছোট ছিলিস তখন আকাশে প্লেন দেখতে পেলেই খুব খুশি হতিস। আমাকে খালি বায়না করতিস প্লেনে চড়ানোর জন্য, কিন্তু এই সামান্য মাইনের চাকরিতে আমার পক্ষে সেটা করা সম্ভব ছিল না। তাই আমি তোর চোখ বেঁধে দিতাম আর সাইকেলে বসিয়ে খুব জোরে সাইকেল চালাতাম। তোর মনে হতো তুই প্লেনে বসে আছিস। আমার স্বপ্ন ছিল তোকে একদিন সবথেকে দ্রুতগামী প্লেনে চড়াবো। এই বলতে বলতেই শঙ্করের বাবা খুব জোরে স্কুটি চালাতে থাকে আর তার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে শঙ্কর তো বেঁচে যায়, কিন্তু শঙ্করের বাবা মারা যায়। এটার পর শঙ্কর একদম চুপচাপ হয়ে যায়। সে বেদকে নিয়ে বেনারস চলে যায় তার বাবা শ্রাদ্ধ শান্তি করতে। সেখানে এক পণ্ডিত শঙ্করকে দেখে বুঝে যায় ভালোবাসায় তার মন ভেঙে গেছে। সে শঙ্করকে গিয়ে বলে, ভালোবাসায় কখনো মুক্তি পাওয়া যায় না। তুমি বেঁচে থেকেও তাকে ভুলতে পারবে না, আর মরে গিয়েও পারবে না। এই দেখো, তোমার বাবা তোমার ভালোবাসাতেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমার পরিবারে তো আর কেউ নেই। এই ভালোবাসায় জ্বলে পুড়ে যেদিন তুমি শেষ হয়ে যাবে সেদিন আমাকে খবর পাঠিয়ে দিও। তোমার শ্রাদ্ধ শান্তি আমি করে দেব। এরপর শঙ্কর মুক্তিকে ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। সেখানে এসে ভগবান শিবের পুজো করে। বেনারস থেকে ফিরে এসে শঙ্কর মুক্তির বাড়িতে যায়। মুক্তির তখন গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। শঙ্কর তার সামনে গিয়ে তার মাথায় গঙ্গা জল ঢেলে দেয় আর বলে, আমার বাবাকে পোড়াতে আমি বেনারস গিয়েছিলাম, ভাবলাম তোর জন্য গঙ্গা জল নিয়ে যাই। নতুন জীবন শুরু করছিস, তাই পুরনো পাপ ধুয়ে নে। ভগবান শিবের কাছে তোর জন্য একটা প্রার্থনা করেছি, তোর যেন ছেলে হয়, যাতে তুইও বুঝতে পারিস যে ভালোবাসায় যারা মারা যায় তারাও কারো ছেলে হয়। এটা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। এসব শুনে মুক্তি অনেকটাই ট্রমাটাইজড হয়ে যায়। তার বিয়েতে সবাই মজা আনন্দ করে, কিন্তু সেই মন খারাপ করে বসে থাকে। মুক্তির এই অবস্থা দেখে জাসজিৎ তাকে বিয়ের বাঁধন থেকে মুক্ত করে দেয়। মুক্তি ছুটে শঙ্করের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। চারিদিকে সে শঙ্করকে অনেক খোঁজে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। এসবের পর মুক্তি নেশা করতে শুরু করে। সে ডিপ্রেশনে চলে যায়। অতিরিক্ত নেশার ফলে তার শরীর খারাপ হয়ে যেতে থাকে। মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ডাক্তাররা বলে তার লিভার সিরোসিস হয়েছে। মুক্তির এরম অবস্থা দেখে তার বাবার স্বাস্থ্যের অবনতি হয়। সে মুক্তিকে আর জাসজিৎকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে বলে। তারা দুজন তাই শেষমেশ বিয়ে করে নেয়। এরই মধ্যে মুক্তি প্রেগনেন্ট হয়। সে সাইকিয়াট্রিস্ট হিসেবেও ক্লিনিকে বসতে শুরু করে। এইদিকে শঙ্কর তার মাথায় একটা বন্দুক ঠেকিয়ে সুইসাইড করার চেষ্টা করে। তখনই তার মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে যায়। এটা দেখে তার বাবার কথা মনে পড়ে যায় যে তার বাবা চেয়েছিল তাকে সব থেকে দ্রুতগামী প্লেনে বসাতে। সে তার বাবার স্বপ্ন পূরণ করতেই অনেক কঠোর পরিশ্রম করে ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করে, আর সেখানেই সে সব থেকে ভালো পাইলট হয়ে যায়। এবার কাহিনী চলে আসে বর্তমান সময়ে। মুক্তি শঙ্করকে কোনোভাবে রাজি করিয়ে ক্যান্টিনে নিয়ে যায় কথা বলার জন্য। শঙ্কর তার সাথে একদম কথা বলতে চাইছিল না।
মুক্তি বলে, তোমার ট্রিটমেন্টের জন্য আমাকে এখানে আনা হয়েছে। আমি যদি সই না করি তাহলে তুমি কোনোদিন বিমান চালাতে পারবে না। শঙ্কর তখন বলে, তাহলে চুপচাপ ওই পেপারে সই করে দিয়ে এখান থেকে চলে যাও। এই সময় শত্রুপক্ষ এয়ারফোর্স অফিসে হামলা করে। শঙ্কর মুক্তিকে সেই আঘাত থেকে রক্ষা করে আর এক মহিলা কর্মীকে তার দায়িত্ব দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। হেডকোয়ার্টারে গিয়ে সে দেখে সাখাওয়াত বাকি পাইলটদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু সে শঙ্করকে কোনো দায়িত্ব দেয় না। সে মহিলা কর্মীটা মুক্তিকে একটা নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে আরো কয়েকজন পাইলট ছিল, তারা ওই হামলাতে আহত হয়েছে। সেখানে উপস্থিত একজন পাইলট মুক্তিকে বলে, আপনি শঙ্কর স্যারের চিকিৎসা করতে এসেছেন তাই তো? উনি খুব ভালো একজন মানুষ, খুব ভালো প্লেন ওড়ান। উনার মতো পাইলট আমাদের অফিসে নেই। মুক্তি তাকে জিজ্ঞাসা করে শঙ্করের পরিবারে কে কে আছে। তখন সে বলে, উনি কোনোদিন এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি, তবে একদিন ড্রিঙ্ক করতে করতে আমি উনাকে বলেছিলাম বিয়ে করে নিতে। উনি তখন বলেছিলেন, এই বিয়ের চক্করেই তো জানোয়ার থেকে মানুষ হয়েছি, মানুষ থেকে জানোয়ার হয়েছি, IAS পাইলট সবকিছুই হয়েছি। মুক্তি তখন বুঝে যায় শঙ্কর বিয়ে করে সংসার করেনি, এখনও সে তাকেই ভালোবাসে। এদিকে শঙ্কর সাখাওয়াতকে গিয়ে বলে, আমরা যেভাবে প্ল্যান করছি ওরা ওইভাবে আমাদের উপর হামলা করবে না, ওরা অন্য রাস্তা অবলম্বন করবে। নর্দার্ন বর্ডার থেকে ওরা আমাদের উপর হামলা চালাবে, তাই আমাদের ওই জায়গাতেই বিশেষ সিকিউরিটি দেওয়ার দরকার আছে। সাখাওয়াত তখন শঙ্করকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি করে বুঝলে? শঙ্কর বলে, এটা আমার অনুমান, আমি বইয়ে পড়েছি। সাখাওয়াত তখন বলে, তুমি যেভাবেই হোক ওই মেয়েটার কাছ থেকে ডিসিপ্লিন ক্লিয়ারেন্সের অর্ডারে সই করিয়ে নাও। তোমার মতো পাইলটকে আমি হারাতে চাই না। তুমি ওই মেয়েটাকে চেনো কিনা আমি জানি না, কিন্তু ওই মেয়েটা তোমাকে খুব ভালো মতোই চেনে। সেটার জন্যই সে দিল্লি থেকে এত দূর লাদাখে ছুটে এসেছে। এদিকে মুক্তি শঙ্করের রুমে যায়। সেখানে গিয়ে সে শঙ্করের বাবার সাথে তার ছবি দেখতে পায়। এবার সেখানে শঙ্কর আসে। সে মুক্তিকে বলে, চুপচাপ পেপারে সই করে এখান থেকে চলে যাও। মুক্তি বলে, আর আমি যদি সই না করি তাহলে তুমি কি করবে? তোমার অভিশাপে আমি মদ খেয়েছি, পেট্রোল পর্যন্ত খেয়েছি, তাও মরিনি। রক্ত বমি করেছি, তাও আমার মৃত্যু হয়নি। এখন আমার তোমাকে দরকার। আমি যদি পেপারে সই করে দিই তাহলে তুমি যুদ্ধে চলে যাবে, আর যুদ্ধে চলে গেলে তুমি আর ফিরে আসবে না, এটা আমি খুব ভালো মতোই জানি। শঙ্কর বলে, এখন আমার মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া এসব কিছুই নেই। আমি এখন শুধু যুদ্ধ করতে চাই, আর আমি বেঁচে থেকেই বা কি করব? মুক্তি তাও পেপারে সাইন করতে চায় না। শঙ্কর বলে, এই অভিশপ্ত ভালোবাসা আমার জীবন তছনছ করে দিয়েছে, আমি আর পারছি না। আমি তোমাকে তোমার কাজের জন্য ক্ষমা করে দিয়েছি, তুমি দয়া করে আমার পেপারটায় সাইন করে দাও। মুক্তি তখন বলে, আমার অনেক কঠিন অসুখ হয়েছে, বাচ্চা জন্ম দিতে গিয়ে আমি হয়তো বেঁচে ফিরতে নাও পারি, তাই তোমাকে এই বাচ্চার দায়িত্ব নিতে হবে। এই সময় মুক্তির অনেক রক্ত বেরোতে থাকে। সেটা দেখে শঙ্কর ছুটে তাকে হসপিটালে ভর্তি করে দেয়। শঙ্কর তাকে বলে, আমি তো একটা নোংরা নর্দমার পোকা, আমি এই বাচ্চাটাকে মানুষ করলে সেও তো আমার মতোই হবে। মুক্তি তখন বলে, আমি এই নোংরা নর্দমার পোকাটাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট পাইলট হতে দেখেছি, আমি জানি তুমি আমার বাচ্চার খেয়াল ভালো মতোই রাখবে। শঙ্কর তখন জিজ্ঞাসা করে, জসজিৎ কোথায়? মুক্তি বলে, সে ইন্ডিয়ান নেভিতে আছে, এই যুদ্ধের জন্য তার জীবনেরও ঝুঁকি আছে। শঙ্কর বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফিরে আসবই, আর যদি আমি নাও ফিরি তাহলে বাচ্চার বাবা নিশ্চয়ই ফিরে আসবে, তুমি শুধু এইখানে সই করে দাও। এরপর মুক্তি সেই পেপারে সাইন করে দেয়, ফলে শঙ্কর যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে যায়। যুদ্ধবিমান নিয়ে উড়ে শত্রুদের ওপর সে হামলা করতে থাকে। এই সময় সে জসজিৎকে দেখতে পায়, তাদের জাহাজের ওপর শত্রুদের জাহাজ হামলা করছিল। শঙ্করের প্লেনেও আগুন লেগে গিয়েছিল। তাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল প্লেন থেকে সমুদ্রে ঝাঁপ দিতে, কিন্তু সে সেটা অমান্য করে। মুক্তিকে সে বলেছিল সে যদি নাও পেরে জসজিৎকে সে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবে, তাই সে তার প্লেনটা নিয়ে শত্রুদের জাহাজের ওপর গিয়ে পড়ে যায়। এর ফলে জাহাজটাই ধ্বংস হয়ে যায়, আর শঙ্করও যায়। এইদিকে মুক্তি একটা পুত্র সন্তানের জন্ম দেয়। বাচ্চার জন্ম দিতে গিয়ে সেও যায়। বেনারসে থাকা সে পণ্ডিতটা সবই বুঝে যায়। সে শঙ্কর আর মুক্তির শ্রাদ্ধ শান্তি একই সাথে করে দেয়। শঙ্করের জীবন থেকে তার মা চলে যাওয়াতেই সে এরকম উগ্র স্বভাবের হয়ে গিয়েছিল। তার জীবনে প্রয়োজন ছিল এক শীতল ভালোবাসার, এক নিরাপদ আশ্রয়স্থান, যেটা সে পেয়েছিল মুক্তির কাছ থেকে। কিন্তু মুক্তি প্রথম থেকেই তার প্রয়োজনে শঙ্করকে ব্যবহার করে গেছে। সে এটা জানতো যে তারা দুজন সম্পূর্ণ আলাদা, তাই কোনোদিনই তারা এক হতে পারবে না। সে অনেক চেষ্টা করেছিল শঙ্করের থেকে পিছু ছাড়ানোর, কিন্তু পারেনি। শঙ্কর তাকে ভালোবেসে তার জন্য এত কিছু করেছিল যে শেষ দিকে এসে শঙ্করের ভালোবাসার কাছেও মুক্তিকে হার মানতে হয়। কিন্তু যখন সে শঙ্করের জীবনে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তখন শঙ্কর সেই আগের রাগী জেদি মানুষটাতেই পরিণত হয়ে গেছে। তার মুক্তির উপর থেকে সব আস্থা বিশ্বাস হারিয়ে গেছে, তাই সে শেষমেশ মৃত্যুর রাস্তায় বেছে নেয়। এদিকে ভাগ্যবশত মুক্তিরও মৃত্যু হয়ে যায়। এইভাবে দুটো সুন্দর ভালোবাসার মানুষ একই সাথে পৃথিবী ছেড়ে চলে যায়। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।